হ্যাঁ, আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি পরপর যে ইংলিশ গ্রামার সম্পর্কে আলোচনা করে যাচ্ছি, এখন পার্টস অফ স্পিচ সম্বন্ধে আলোচনা করে আসছি। আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে প্রিপোজিশন। আমরা ইতিমধ্যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব পর্যন্ত আলোচনা করেছি। আজকের বিষয়বস্তু হচ্ছে প্রিপোজিশন। আমি আজকে প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এই তিনটে পার্ট অফ স্পিচই আলোচনা করে দেব, কারণ আমাদের এখন অনেক গ্রামার শেখার বাকি আছে। এরপর আর্টিকেল, নাম্বার, বিভিন্ন যে কেস আছে, জেন্ডার আছে, এই সবগুলো একটু করে আলোচনা করে তারপর আমরা ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন চেঞ্জে আসবো। কারণ এইগুলো একটু আলোচনা না করে নিলে ভয়েস চেঞ্জ কিংবা ন্যারেশন চেঞ্জে যখন আসবো তখন ঠিকমতো সেগুলো বুঝতে পারবে না। যার জন্যে পূর্ব প্রস্তুতি হিসেবে আমি এইগুলো আলোচনা করে নিচ্ছি। যাই হোক, আমরা আজকে জানবো যে প্রিপোজিশন কাকে বলে এবং প্রিপোজিশন কাকে বলে এবং প্রিপোজিশন কীভাবে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয় সেইগুলো সম্বন্ধে আমরা আলোচনা করব। তা প্রথমেই বলি প্রিপজিশন। প্রি কথার অর্থ হচ্ছে পূর্বে, আর পজিশন কথার অর্থ হচ্ছে অবস্থান। পূর্বে যার অবস্থান, একটা সেন্টেন্সে পূর্বে অবস্থান করে সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের সঙ্গে কী সম্পর্ক সেই ওয়ার্ডটার, সেইটাই বুঝিয়ে দেয় প্রিপোজিশন। এই যে হচ্ছে পূর্বে অবস্থান, পূর্বে অবস্থান বলতে কার পূর্বে? সেন্টেন্সে কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে। এটা বুঝতে হবে যে সেন্টেন্সে যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্য কোনো ওয়ার্ডের কী সম্পর্ক তা বুঝিয়ে দেয়, তাকে প্রিপোজিশন বলে। সেটা কীরকম আমাদের জানতে হবে। যেমন ধরো, পুট দ্য বুক অন দ্য টেবিল। এই যে পুট দ্য বুক অন দ্য টেবিল, এখানে অনটা প্রিপোজিশন। তার কারণটা কি? এই যে দি টেবিল, এটা নাউন। নাউনের আগে অন্য কোনো ওয়ার্ড বলতে এখানে বুকটা, এই বুকটা কোথায় আছে না, টেবিলের উপর। এই যে দুটো ওয়ার্ডের একটা সম্পর্ক বুঝিয়ে দিচ্ছে, এই কারণেই অনটা হচ্ছে প্রিপোজিশন। সিমিলারলি, দি ম্যান ইজ আন্ডার দ্য ট্রি। লোকটা কোথায় আছে না, এই গাছের নিচে। তাহলে এই আন্ডারটা নাউনের আগে বসেছে, বসে লোকটার অবস্থান সম্পর্কে বুঝিয়ে দিচ্ছে। ঠিক আছে? তেমনি সনদ ওয়েন টু স্কুল উইথ মি, এখানে দেখো টু এবং উইথ এই দুটোই কিন্তু একটা নাউন, একটা প্রোনাউন। এদের আগে বসে সেন্টেন্সের অন্য ওয়ার্ডগুলোর সম্পর্ক বুঝিয়ে দিচ্ছে। এখানে অন, আন্ডার, টু, উইথ এইগুলো সব হচ্ছে প্রিপোজিশন। ঠিক আছে? আচ্ছা, এইগুলো প্রত্যেকটাই আমরা লক্ষ্য করলে বুঝতে পারবো যে কোনো নাউন কিংবা প্রোনাউনের পূর্বে বসেছে এবং সেন্টেন্সের অন্য কোনো ওয়ার্ডের সম্পর্কটা বুঝিয়ে দিচ্ছে। তারপর আসা যাক, এই যে প্রিপোজিশন, এই প্রিপোজিশনকে আমাদের বোঝার সুবিধের জন্যে 6 ভাগে ভাগ করে যায়। 6টা ভাগে আমরা ভাগ করে নিচ্ছি। সেগুলো কী কী? সিম্পল, ডাবল, কম্পাউন্ড, ফ্রেজ, পার্টিসিপল এবং ডিসগাইজড। যত প্রোনাউন আছে এইভাবে আমরা যদি ভাগ করে আমরা পড়ে নিই, তাহলে যত প্রিপোজিশন আছে এইভাবে ভাগ করে পড়ে নিলে আমাদের পক্ষে সুবিধে হবে। তা মোটামুটি আমরা এই 6টা ভাগে ভাগ করে পড়তে পারি। সিম্পল প্রিপোজিশনটা কি? সিম্পল প্রিপোজিশন কথা থেকে বোঝা যাচ্ছে যে ইহারা এক পদ বিশিষ্ট হয়, অর্থাৎ একটা ওয়ার্ড হয়ে সেন্টেন্সে ব্যবহার হয়। যেমন ধরো, হি উইল অ্যারাইভ অ্যাট 10 o'clock, আই গো উইথ ইউ। এই যে অ্যাট, উইথ,
এইগুলো এক পদ বিশিষ্ট, একটা করে শব্দ দ্বারা এই প্রিপোজিশনগুলো সৃষ্টি হয়েছে। এইগুলোকে বলছে সিম্পল প্রিপোজিশন। কিংবা ধরো হি ইজ সিটিং আন্ডার দ্য ট্রি, হি কামস ফ্রম দিল্লি। হ্যাঁ, এই আন্ডার, ফ্রম এইগুলো হচ্ছে সিম্পল প্রিপোজিশনের মধ্যে পড়ে। এছাড়াও আছে যেমন ধরো আপ, সিন্স, ওভার, আফটার ইত্যাদি। ঠিক আছে, এরপর আসছে ডাবল প্রিপোজিশন। ডাবল প্রিপোজিশনটা কি না, একটি শব্দ বিশিষ্ট প্রিপোজিশন দিয়ে যেগুলি বোঝানো যায় না, এমন কিছু কিছু সেন্টেন্স আছে যে আমরা প্রিপোজিশন বলতে যেটা বোঝাই সেটা একটা শব্দ দিয়ে হয় না, দুটো করে শব্দ একসঙ্গে জুড়ে সেই প্রিপোজিশনটা ব্যবহৃত হয়, তাহলে আমাদের সেন্টেন্সটা ঠিক কমপ্লিট হয়, ক্লিয়ার হয়। যেমন কীরকম দেখা যাক, যেমন হি র্যান ইন টু দ্য হাউস, কিংবা ধরো ইট ফেল অন টু দ্য টেবল, হি ওয়াজ চোজেন ফ্রম অ্যামং দ্য মেম্বার্স প্রেজেন্ট। এখানে দেখো ইনটু, অন টু, ফ্রম, অ্যামং এগুলো সব ডবল প্রিপোজিশনের মধ্যে হচ্ছে। কারণ হি র্যান ইন টু দ্য হাউস মানে সে ছুটে ঘরের মধ্যে ঢুকে গেল, এই মানেটাকে বোঝানোর জন্য শুধু টু দিয়ে মানেটা ক্লিয়ার হচ্ছে না, ইনটু এটা গতিমুখে, কিংবা অন টু, ফ্রম, অ্যামং এই দুটো করে ওয়ার্ড দিয়ে একটা প্রিপোজিশন গঠিত হচ্ছে, যার জন্য এদিকে বলছে ডাবল প্রিপোজিশন। এরকম আমরা ব্যবহার লক্ষ্য করি। আচ্ছা, এরপর আসছে কম্পাউন্ড প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশন এটা কীরকম না, যে প্রিপোজিশনগুলি ভেঙে একাধিক প্রিপোজিশন হয় সেইগুলোকে আমরা কম্পাউন্ড প্রিপোজিশন বলছি। যেমন ধরো সেগুলো কীরকম না, হি ইজ ওয়াকিং অ্যাক্রস, হি ইজ ওয়াকিং অ্যাক্রস দ্য রোড, সে রাস্তা ধরে হেঁটে যাচ্ছে। এখানে দেখো এই অ্যাক্রস, অ্যাক্রসটা যদি আমরা ভাঙি, এই যে অ্যাক্রস প্রিপোজিশন এটা যদি ভাঙলে অন প্লাস ক্রস নিয়ে হচ্ছে অ্যাক্রস। এই একইভাবে যেমন বিহাইন্ড, বিহাইন্ড কথাটা আমরা ইউজ করি, বিহাইন্ড মানে হচ্ছে পিছনে, বিহাইন্ড কথাটা, বিহাইন্ডটা ভাঙলে হবে বাইযুক্ত হিন্ড। কিংবা ধরো বিসাইডস, বাইযুক্ত সাইডস, আফটার, অবযুক্ত টার, এইগুলো হচ্ছে। কিংবা ধরো অ্যামিড, AMID, অনযুক্ত মিড, অ্যামিড, এইগুলো সবই কম্পাউন্ড প্রিপোজিশনের মধ্যে পড়ছে। এইগুলো আমরা ব্যবহার লক্ষ্য করি। এছাড়া আর একটা প্রিপোজিশন আছে, খুব ইন্টারেস্টিং প্রিপোজিশনটা, তাকে বলছে ডিসগাইজড প্রিপোজিশন। ডিসগাইজড, ডিসগাইজ মানে কি, ছদ্মবেশ। এরা ছদ্মবেশে থাকে, ঠিক প্রকাশ দেয় না, আমরা ওপর থেকে যেরকম দেখতে লাগে কিন্তু এর ভেতরের মানে আলাদা, সেগুলো হচ্ছে ডিসগাইজ প্রিপোজিশন। যেমন ধরো এ কিংবা ও, এরা কখনো কখনো অন এবং অফ প্রিপোজিশনের ছদ্মবেশে ব্যবহার হয়, তাই এদিকে ডিসগাইজ প্রিপোজিশন বলছে। ঠিক আছে, যেমন একটা উদাহরণ দেওয়া যাক, উই প্ল্যান্ড টু গো এ হান্টিং, মানে শিকারে যাওয়ার একটা প্ল্যান করা হয়েছিল। এখানে দেখো এ হান্টিং, এখানে কিন্তু এটা আর্টিকেল হিসেবে হচ্ছে না, এখানে এর অর্থ হচ্ছে অন হান্টিং। এ হান্টিং মানে হচ্ছে অন হান্টিং, এর অর্থ হচ্ছে অন। কিংবা ধরো আই শ্যাল গো দেয়ার অ্যাট 7 o'clock, এই যে 7 o'clock, ও এর অর্থ হচ্ছে অফ, এই অফটা। সুতরাং এ কিংবা ও এর পরিবর্তে যথাক্রমে অন এবং অফ বসছে, তার মানে এরা ছদ্মবেশ ধারণ করে এরা প্রিপোজিশন হিসেবে বসছে। এছাড়া যেমন ধরো রাইস ইজ সেলিং 1 কিলো এ রুপি, এখানে এটা কিন্তু 1 টাকা হিসেবে নয়, এখানে এ বলতে অন। কিংবা ধরো হি রোড দ্য লেটার অ্যাফ্রেস, অ্যাফ্রেস, হি রোড দ্য লেটার অ্যাফ্রেস, এই যে অ্যাফ্রেস, অ্যাফ্রেসের এটা অন, তার মানে অন ফ্রেস। তাহলে এইখানেও লক্ষ্য করা যাচ্ছে এই এগুলো অ্যাকচুয়ালি প্রিপোজিশন হচ্ছে অন। এখানে আরও একটি কথা আছে যেটি হলো গ্রুপ ভার্ব। এই প্রসঙ্গে বলে রাখি, গ্রুপ ভার্ব আমরা
ব্যবহার করি, এবং সেই গ্রুপ ভার্বটা এমন একটা ভার্বের পর এই প্রিপোজিশন লাগিয়ে তার মানেগুলি আলাদা হয়ে যায়। যেমন ধরো কলের পর কল ইন, এর আলাদা মানে হয়ে গেল। কল অন, ডিল ইন, ডিল উইথ, এই যে প্রিপোজিশনগুলো যোগ করছি, এই যোগ করার জন্য এদের আলাদা আলাদা অর্থ হয়ে যাচ্ছে। এটা অবশ্য আলাদা ব্যাপার, অন্য প্রসঙ্গে বলছি। তাহলে প্রিপোজিশন, এটাই বোঝাতে চাইছি যে প্রিপোজিশন আমরা যে মনে করছি যে টু, অ্যাট, উইথ, বাই, এইগুলোকে প্রিপোজিশন বলে, ওগুলো তো অবশ্যই বলে, কিন্তু প্রিপোজিশন এরকম ভিন্নভাবে ব্যবহার হয়ে থাকে, এবং ভার্বের শেষে বিভিন্ন প্রিপোজিশন যোগে একই ভার্বের বিভিন্ন অর্থ আমরা পাই। তাহলে বুঝতে পারছো প্রিপোজিশনের ব্যবহারগুলো কিন্তু জানার বিষয় আছে, এবং প্রিপোজিশন আমাদের কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা যে পালন করছে, এটা বলাই বাহুল্য। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি প্রিপোজিশন সম্বন্ধে একটা আইডিয়া নিলাম। এরপর আমরা কনজাংশনে চলে আসবো। কনজাংশন, CONJUNCTION। কনজাংশনটা কি না, যে ওয়ার্ড দুইটি শব্দ বা দুইটি সেন্টেন্সকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। সেটা কীরকম না, এরা সেতুর কাজ করে। যেমন একটা নদী বয়ে যাচ্ছে, সেখানে একটা সেতু আছে, দুটো পাড়ের সঙ্গে ওই সেতুটা সম্বন্ধ স্থাপন করছে, মানে দুটো পার্কে যুক্ত করছে। যুক্ত করাই হচ্ছে কনজাংশনের কাজ। এরাও বিভিন্নভাবে ব্যবহার হয়ে থাকে। আমাদের বোঝার সুবিধার জন্যে এই কনজাংশনকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করব, দুটো ভাগ। একটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, আর হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। কেমন? আমরা এমনি সাধারণ অর্থে যেমন ধরো অ্যান্ড, বাট, অর, এগুলো সব কনজাংশন রূপে আমরা দেখি। যেমন ধরো দুটো ওয়ার্ডকে যখন যুক্ত করছে, রাম অ্যান্ড শ্যাম আর টু ব্রাদার্স। হ্যাঁ, হি ইজ হেয়ার অ্যান্ড দেয়ার, সে এখানে এবং তারা সেখানে। এই যে দুটো করে সেন্টেন্সকে যুক্ত করছে, আবার কখনো দুটো ওয়ার্ডকেও যুক্ত করে। তা আমরা এখন কোঅর্ডিনেটিং কনজাংশনটা কীরকম সেই ব্যাপারে একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। এটা কীরকম, যে কনজাংশন দুটি সমান স্তরের ওয়ার্ড, ফ্রেজ অথবা সেন্টেন্সকে যুক্ত করে, সমান স্তরে মানে সমগোত্রীয় হতে হবে। যেমন ধরো নিচের উদাহরণগুলো আমরা যদি আলোচনা করি তাহলে বুঝতে পারবো। যেমন ধরা যাক, রাম অ্যান্ড শ্যাম আর টু ব্রাদার্স। রাম অ্যান্ড শ্যাম আর টু ব্রাদার্স। এখানে দেখো রাম এবং শ্যাম এই দুটো ওয়ার্ডকে অ্যান্ডরা যুক্ত করছে, সমগোত্রীয়। কিংবা ধরো দি টিচার অ্যাজ ওয়েল অ্যাজ হি স্টুডেন্টস, দুটোই নাউন, এদিকে অ্যাজ ওয়েল অ্যাজটা দিয়ে যুক্ত করছে। এখানে একটা কথা বলার আছে, অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু যখন যুক্ত করবে তখন আগে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে। এখানে দেখো দি টিচার অ্যাজ ওয়েল অ্যাজ স্টুডেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ এবং শিক্ষক মহাশয় এবং তার ছাত্ররা, তাহলে তো প্লুরাল নাম্বারে ভার্বটা হয়ে যাচ্ছে, ওয়ার হওয়া উচিত, কিন্তু তা হবে না। এই অ্যাজ ওয়েল অ্যাজ কিংবা ধরো নট অনলি, বাট অলসো, এইসব যে ওয়ার্ডগুলো আছে এইগুলো ওই প্রথম যে সাবজেক্টটা থাকে সেই অনুযায়ী ভাবটা হয়। এখানে দেখো দি টিচার সিঙ্গুলার নাম্বার, যার জন্য ওয়াজটা এখানে বসছে, এটা খেয়াল রাখতে হবে। আবার দেখো নট অনলি বাট অলসো, এখানেও সেই একই ব্যাপার। যেমন হি ইজ নট অনলি এ ক্লেভার বয় বাট অলসো এ ওয়াইজ বয়। এখানেও নট অনলির পর যে ওয়ার্ডটা বসবে, অর্থাৎ নাউন বসুক, প্রোনাউন বসুক, যাই বসুক না কেন, ওই বাট অলসোর পরেও কিন্তু সেইটাই বসবে, সমগোত্রীয় এই কারণে বলা হচ্ছে। তারপর ধরো বিমল নো লেস দ্যান হিজ ফাদার ইজ অ্যান এক্সপিরিয়েন্সড ম্যান। এই যে নো লেস দ্যান, এটাও দুটোকে যুক্ত করছে, বিমল
আর হিজ ফাদারকে। এই বিমল অনুযায়ী আমার ভাবটা হচ্ছে ইজ, এবং এরা দুটোই নাউন। ঠিক আছে, এইগুলো তাহলে আমরা বুঝলাম। আবার দেখো, আবার কিছু কিছু কনজাংশন আছে যেগুলো বাট, হাউএভার এইগুলো দিয়ে যুক্ত হয়। এইগুলো হচ্ছে বিপরীত ভাব প্রকাশ করে। বিপরীত ভাব বলতে ঠিক উল্টোটা। যেমন ধরো, হি ইজ লার্ন বাট ভেরি রুড। সে শিক্ষিত কিন্তু খুব রূঢ় প্রকৃতির। একজন শিক্ষিত লোকের কাছ থেকে রূঢ় ব্যবহার পাওয়া যাবে এটা ঠিক আশা করা যায় না। মানে বিপরীত ধর্মটা প্রকাশ পাচ্ছে, যার জন্য এই বারটা অ্যাডভার্সেটিভ কনজাংশন হিসেবে ব্যবহার হচ্ছে। সিমিলারলি, হাউএভার, হি ওয়াজ ভেরি মাচ অ্যানয়েড, খুব অসন্তুষ্ট হয়েছিল। হাউএভার হি কেপ্ট কোয়াইট, সে অ্যানয়েড হয়ে গিয়েছিল কিন্তু তবু শান্ত ছিল। এই হাউএভারটা দুটো ভিন্নধর্মী সেন্টেন্সকে যুক্ত করছে। আর একটা আছে অল্টারনেটিভ, বিকল্প সূচক। সেটা কীরকম? যেমন ধরো, উদাহরণ দিলেই বুঝতে পারে, এগুলো উদাহরণ দিয়েই বোঝাতে হবে। যেমন অর দিয়ে করছি, ডু অর ডাই। কিংবা ধরো, হি ইজ নাইদার ফুলিশ নর ইগনোরেন্ট। এগুলো কি হচ্ছে? বিকল্প সূচক হচ্ছে। এই অর, নাইদার এইগুলো হচ্ছে অল্টারনেটিভ কনজাংশনের মধ্যে পড়ছে। আর একটা আছে ইলাটিভ, অর্থাৎ সিদ্ধান্তবাচক। সেটা কীরকম? যেমন দি এয়ার ইজ কুল নাও ফর ইট ইজ রেনিং। এয়ার ইজ কুল নাও ফর ইট ইজ রানিং। মানে যেহেতু বৃষ্টি হচ্ছে, বাতাসটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। একটা সিদ্ধান্ত উপনীত হচ্ছে যে বৃষ্টি হচ্ছে বলেই ঠান্ডা ঠান্ডা হচ্ছে। এইগুলোকে বলছে ইলাটিভ কনজাংশন। কিংবা ধরো, হি ইজ ব্রেভ সো হি ডাজ নট ফিল অ্যাফ্রেড। সে যেহেতু সাহসী ছিল তার কারণে সে ভীত হচ্ছিল না। এটা একটা সিদ্ধান্ত আসছে। এইগুলোকে বলছে ইলেটিভ, অর্থাৎ সিদ্ধান্তবাচক কনজাংশন। এখন আমরা এই যে এতগুলো ধরনের কনজাংশন আছে, আমরা জাস্ট আলোচনা করছি এই কারণে যে কনজাংশনের নেচারগুলো বোঝার জন্য। তাহলে তো আমরা কিছু কনজাংশন মুখস্থ করে নিলেই বুঝতে পারবো, উদাহরণস্বরূপ এইগুলোকে কনজাংশন বলে, এইগুলোকে নাউন বলে, এইগুলোকে অ্যাডজেক্টিভ বলে। কিন্তু বিস্তারিতভাবে এর শাখা প্রশাখাগুলো আলোচনা করছি এই কারণেই যে কনজাংশন কীরকমভাবে ব্যবহার হতে পারে। একটা সেন্টেন্সে একটা ওয়ার্ড কত রকমভাবে ফাংশন করছে এবং সেই কনজাংশনগুলো কী কীভাবে ব্যবহৃত হচ্ছে, সেইগুলো বোঝার জন্যই আমরা এইভাবে ভাগ করে শেখাবার চেষ্টা করছি। আর একটা সেই প্রথমে বলেছিলাম যে কোঅর্ডিনেটিভ কনজাংশন আর সাবঅর্ডিনেটিভ কনজাংশন দুটো ভাগ রয়েছে। কোঅর্ডিনেটিভ সম্বন্ধে আলোচনা করলাম, এবার আসছে সাবঅর্ডিনেটিভ কনজাংশন। এটা কীরকম না, যে সমস্ত কনজাংশন প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ এর সঙ্গে যুক্ত করে তাদের সাবঅর্ডিনেটিভ কনজাংশন বলে। যেমন ধরো, উদাহরণ দিলেই বুঝতে পারবে, ওয়েট টিল দ্য ট্রেন অ্যারাইভস, মানে ট্রেন না আসা পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে বলছে। এই যে টিল দ্য ট্রেন অ্যারাইভস, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ওয়েট মানে ইউ ওয়েট, প্রিন্সিপাল ক্লজ। এই দুটো ক্লজকে এই টিলটা যোগ করছে। কিংবা ধরো, আই লিভ ইন দ্য ভিলেজ ফ্রম বিফোর ইউ ওয়্যার বর্ন। এই যে বিফোর ইউ ওয়্যার বর্ন, এইটার সঙ্গে প্রিন্সিপাল ক্লজটা যুক্ত করছে কে না, এই বিফোরটা। এই বিফোরটা এখানে সাবঅর্ডিনেটিভ কনজাংশন হচ্ছে। তারপর ধরো, রমেন স্টার্টেড অ্যাজ সুন অ্যাজ আই রিচড দেয়ার। সে একইভাবে অ্যাজ সুন অ্যাজটাও ব্যবহার হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে কনজাংশন বিভিন্ন রূপে, বিভিন্নভাবে একটা শব্দ হয়ে বা একাধিক শব্দ যুক্ত হয়ে এসব বিভিন্নভাবে কনজাংশন ব্যবহার হতে পারে। এইগুলো সম্বন্ধে আমাদের মোটামুটি একটা আইডিয়া হলো। আর বাকি রইল
ইন্টারজেকশান। ইন্টারজেকশানটা কি আমাদের একটু ধারণা করে নিতে হবে। অ্যাকচুয়ালি অনেকে ইন্টারজেকশানটা পার্টস অফ স্পিচের মধ্যে ফেলার পক্ষপাতই নয়। তার কারণ ইন্টারজেকশানটা সেন্টেন্সে কোনো ওয়ার্ডের সেই ধরনের ভার্বের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে কোনো ফাংশান করছে সেরকম নয়। তবুও যেহেতু একটা সেন্টেন্সের মধ্যেই ইন্টারজেকশানটা বসে, সেই কারণে ইন্টারজেকশানকে আমরা একটা পার্টস অফ স্পিচের মধ্যে ফেলে দিচ্ছি, সম্পূর্ণ আলাদা টাইপের। কিন্তু এইগুলো কীরকম সেগুলো একটু জেনে নেওয়া যাক। যেমন ধরো আমরা অনেক সময় বিস্ময়, শ্রদ্ধা, আনন্দ, ভয়, ঘৃণা প্রভৃতি অনুভূতি প্রকাশ করি। এইগুলো প্রকাশ করার জন্য আমাদের মুখ থেকে একটা কথা বেরিয়ে আসে, যেমন ধরো হায়, ওহো, বাহ, সাবাস, ছি, এই প্রভৃতি শব্দগুলো আমাদের মুখ থেকে বেরিয়ে আসে। অর্থাৎ এক কথা বলতে গেলে ইংরেজিতে সাডেন ফিলিং অফ দ্য মাইন্ড। সাডেন ফিলিং অফ দ্য মাইন্ড, হঠাৎ মনের কোনো অনুভূতি। আমি আগে থাকতে কিন্তু তার জন্য প্রস্তুত ছিলাম না, হঠাৎ মনের একটা অনুভূতি ব্যক্ত হয়, এইগুলিই বলছি ইন্টারজেকশন। অর্থাৎ আমরা এইগুলো আগে থাকতে না জেনেই মনের মধ্যে যে অনুভূতিটা হচ্ছে সেটা তাৎক্ষণিক একটা প্রকাশ ভঙ্গি। ইংরাজিতে যেমন হা হা, হোয়াট এ ফানি সাইট ইট ইজ, ব্র্যাভো, ইউ হ্যাভ ওন দ্য গেম, ইজ দ্যাট সো। এছাড়া ওয়েল ডান, গুড গ্রেসাস, ওয়েলকাম, থু, অ্যালাক ফি, ও মি, ফর সেম, এইগুলো সবই ইন্টারজেকশান হিসেবে ব্যবহার হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে হঠাৎ মনের অনুভূতি। যেমন ধরো তুমি খেলা দেখতে গেছো, হঠাৎ একটা গোল করে দিল ফুটবল খেলায়, হুররা বলে চেঁচিয়ে উঠল। তুমি হুররা বলে চেঁচিয়ে উঠবে এটা কি আগে থাকতে ভেবে গিয়েছিলে? তা নয়, এটা মনের একটা হঠাৎ অনুভূতিটা তুমি প্রকাশ করছো। এই ধরনের ওয়ার্ডগুলো যেমন অ্যালাস, হি ইজ নো মোর, হায় সে আর নেই, একটা অনুভূতি প্রকাশ পাচ্ছে, এইগুলো হচ্ছে ইন্টারজেকশান। ঠিক আছে, তাহলে আমরা আজকে কী কী শিখলাম? প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশান, এইগুলো সম্বন্ধে আমরা একটু আলোচনা করলাম। আশা করছি তোমাদের এই বিষয়ে নিশ্চয়ই তোমাদের একটু ধারণা হচ্ছে। আমি ইতিপূর্বে আমার যে ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এগুলো আলোচনা করেছিলাম। আজকে আমি প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন সম্বন্ধে আলোচনা করলাম। এইগুলো যদি না বুঝতে পারো, কোনো রকম কিছু যদি বুঝতে অসুবিধা হয়, তোমরা কমেন্ট করতে পারো। আমি নিশ্চয়ই আমার সাধ্যমতো চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। আমার আসলে প্রয়াস হচ্ছে যে এই প্রথমের দিকগুলো না শিখে হঠাৎ আমি অন্য একটা টপিকে চলে যাব, সেটা ঠিক আমি পক্ষপাতী নই। কারণ এইগুলো পরপর না শিখে গেলে সেইগুলোতে গিয়ে আটকে যেতে হয়। যেমন ধরো পরবর্তীকালে তোমাদের ট্রান্সফরমেশনের ব্যাপার আসবে। ট্রান্সফরমেশনের মধ্যে ভয়েস চেঞ্জ থাকতে পারে, ন্যারেশন চেঞ্জ থাকতে পারে, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, বা বিভিন্ন ধরনের কম্প্যারিজন, পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলিটিভ, সুপারলিটিভ থেকে পজিটিভ, পজিটিভ থেকে সুপারলিটিভ, এইসব বিভিন্ন। কিংবা ধরো সেন্টেন্সের গঠন অনুযায়ী যে 3 প্রকার সেন্টেন্স আছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সেইগুলো সিম্পলে কখনো কমপ্লেক্সে যেতে হচ্ছে, কমপ্লেক্স থেকে কখনো সিম্পলে, কিংবা কম্পাউন্ডে বা সিম্পল থেকে কম্পাউন্ডে। এইগুলো সবই প্রকাশ করার আগে আমাদের পার্টস অফ স্পিচগুলো সম্বন্ধে যদি একটা ক্লিয়ার আইডিয়া থাকে, তাহলে কিন্তু সেইগুলো তাড়াতাড়ি শেখা হয়ে যাবে। সেগুলো শিখতে বেশি সময় লাগবে না। এরপর শেখা হয়ে গেলে শুধু প্র্যাকটিসের ব্যাপার। আমি পরপর ধাপে ধাপে এগুলো তোমাদের কাছে আলোচনা করে দেব, এবং তোমাদের বুঝতে অসুবিধা হলে কমেন্ট করতে পারো, তার আমি উত্তর দিয়ে দেবো। আমি তোমাদের সকলের সবসময় টাচে থাকতে চাই। যদি আমার প্রয়াসটা কিছুটা সার্থক হয়, এটাই আমার পাওনা, এটাই আমার ভালো লাগা, এছাড়া অন্য কিছু নয়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এই ভিডিওগুলো বারবার দেখো,
এবং তোমাদের যে ব্যাকরণ বই আছে, ইংলিশ গ্রামার বই আছে, সেইগুলো সঙ্গে নিয়ে চলো, তোমাদের তাহলে ধারণাগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। এগুলো ঠিক কঠিন করার জন্য আমি এতগুলো কথা বলছি না, এদের ব্যবহারগুলো এইভাবে হতে পারে সেইগুলো জাস্ট আমি ধারণা দেওয়ার জন্য এত ডিটেলসে আমি একটু যাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, আজকে তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, আরও একবার বললাম। আর এই বিভিন্ন জায়গায় এখন লকডাউন চলছে, তোমরা ঠিকমতো স্কুলে যেতে পারছো না, স্কুল কলেজে বন্ধ, ঘরে দিয়েই তোমাদের এখন পড়াশোনা করতে হচ্ছে। বিভিন্ন মাস্টারমশাইরাও এখন অনলাইনে ক্লাস নিচ্ছেন। আমিও সেই রকম চিন্তা করলাম, এরকম যদি আমি ভিডিও করি বা আমাদের যাদের শেখার ইচ্ছা আছে ইংরাজি শেখার, তারা যদি এগুলো মন দিয়ে একটু দেখে, তারও নিশ্চয়ই তারা উপকৃত হবে। এই চিন্তাভাবনা নিয়ে আমি এই কাজ আরম্ভ করেছি। আশা করছি আমার মনের ইচ্ছা পূর্ণ হবে এবং তোমাদেরও আমি কিছু কাজে লাগবো, এই আশা নিয়ে আজকে আমি শেষ করি।